DS-160 ফর্ম ইউএস ভিসা অ্যাপ্লিকেশন ফর্মস। ওকে, আমরা এই নামে সার্চ করলে দেখেন এখানে একটা সেকেন্ড একটা ওয়েবসাইট আসছে। প্রথমটা আসলে একটা অ্যাড আকার আসছে, দ্বিতীয়টা যে ওয়েবসাইট ceac.state.gov। আমরা এখানে ক্লিক করব। দেখেন এখানে ক্লিক করলে যে পেজটা আসছে এইখানে আপনি বেসিক্যালি DS-160 ফর্মের প্রথম ইন্টারফেস অর্থাৎ প্রথম পাতা। এখানে লেখা আছে দেখেন অনলাইন নন ইমিগ্রেন্ট ভিসা অ্যাপ্লিকেশন DS-160। নিচে লেখা আছে অ্যাপ্লাই ফর এ নন ইমিগ্রেন্ট ভিসা, অর্থাৎ আমরা যেই DS-160 ফর্মটা ফিল আউট করবো এটাই সেটা। এখানে বেসিক্যালি লেখা আছে দেখেন গেট স্টার্টেড। তো গেট স্টার্টেড মানে আপনি এখান থেকে শুরু করবেন। এখানে লেখা আছে সিলেক্ট এ লোকেশন হোয়ার ইউ উইল বি অ্যাপ্লাইং ফর দিস ভিসা। আপনি অর্থাৎ আপনি কোন দেশ থেকে কোথা থেকে আপনি ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতেছেন। তো এখানে অবভিয়াসলি বাংলাদেশ ঢাকা হবে। এবং নিচে আপনি দেখেন এখানে লেখা আছে এন্টার দ্য কোড অ্যাজ শোন, অর্থাৎ নিচে যে কোডটা দেওয়া আছে 3UDPN, আপনি এই কোডটা এখানে বসিয়ে দিবেন। তারপরে আপনি স্টার্ট অ্যান অ্যাপ্লিকেশন, আপনি নিচে দেখতে পাচ্ছেন স্টার্ট অ্যান অ্যাপ্লিকেশন লেখা আছে। এখান থেকে এখানে ক্লিক করে স্টার্ট অ্যান অর্থাৎ অ্যাপ্লিকেশনটা স্টার্ট করবেন। তো ওকে, আমরা আগে লোকেশনটা সিলেক্ট করে নিই, দেখি কি হয়। বেসিক্যালি এটা খুবই গুরুত্বপূর্ণ আসলে DS-160 ভিসা পাওয়ার ক্ষেত্রে। অনেক কিছুই ডিপেন্ড করে আসলে আপনার এই DS-160 ফর্মের মানে কারেক্টনেসের উপর, অর্থাৎ আপনি কীভাবে এই DS-160 ফর্মটা ফিল আউট করেন। ওকে, আমরা এখানে দেখেন বাংলাদেশ ঢাকা বসিয়ে দিলাম। তারপরে এখানে একটা অপশন আসছে ইন্টারেস্টিংলি, দেখেন দিস ভিসা অ্যাপ্লিকেশন উইল আস্ক ইউ টু আপলোড এ ডিজিটাল ফটো অফ ইউরসেলফ, অর্থাৎ আপনার একটা ফটো আপলোড করতে হবে 2x2। সেই ফটোটা আপনি এখানে চাইলে চেক করে নিতে পারবেন আপনার ফটোটা কারেক্ট আছে কিনা, অর্থাৎ রিকোয়ারমেন্ট ফুলফিল করে কিনা। তো আমরা এটি ট্রাই করবো। আমি আসলে দুইটা ফটো নামিয়ে রেখেছি থেকে গুগল থেকে, AI জেনারেটেড। তো এই ফটো দুইটা আমি চেক করবো। এখানে দেখেন এখানে লেখা আছে স্টার্ট ফটো টুল। তো আমরা এখানে ক্লিক করতেছি। ক্লিক করার পরে দেখেন এখানে একটা স্যাম্পল ফটো আসছে। তো নিচে আপনারা এখানে ক্লিক করে আপনারা দেখতে পাবেন যে আসলে আপনার ফটোটা রিকোয়ারমেন্ট ফুলফিল করে কিনা। এখানে দেখেন লেখা আছে চুজ ফটো। তো আমরা চুজ ফটোতে ক্লিক করব। দেখেন প্রথমে একটা ফটো আমরা আপলোড করব, এটা AI জেনারেটেড ফটো, সো নো ইস্যু। ওকে, দেখেন এখানে লেখা আসছে ইউর ফটো হ্যাজ বিন রিজেক্টেড ফর দ্য ফলোয়িং রিজন। ওভারঅল ইমেজ কোয়ালিটি মে বি পোর, লো রেজুলেশন, ল্যাক অফ ক্ল্যারিটি আর ওভারলে কম্প্রেসড, অর্থাৎ এই ফটোটা রিকোয়ারমেন্ট ফুলফিল করে নাই। তো আমরা অন্য আরেকটা ফটো যে ফটো আছে সেই ফটোটা চেক করবো। দেখেন এই ফটোটা রিকোয়ারমেন্ট ফুলফিল করছে এবং দেখেন ভালোভাবে নিয়েছে। তো আমরা এক্সিট অ্যান্ড প্রসিড করবো, অর্থাৎ এই ফটোটা আমরা সেভ করে রাখবো। দেখেন এখানে আমরা সেভ করে রাখছি। নিচে একটা অপশন আসছে ডাউনলোড ইমেজ টু এর ডিভাইস। তো আমরা ডেস্কটপে এই ফটোটা সেভ করে রাখবো। দেখেন এই ফটোটা সেভ হয়ে গেছে। এই ফটোটা আমরা পরবর্তীতে একদম ফাইনাল স্টেজে ইউজ করব যখন আমাদের ফটো আপলোড করতে হবে। ওকে, আমরা ব্যাক চলে যাচ্ছি। দেখেন ব্যাক চলে যাওয়ার পরে এখন এখানে আমরা এই যে ক্যাপচা কোডটা আছে এই কোডটা আমরা বসিয়ে দিচ্ছি। ওকে, তারপরে আপনারা এখানে দেখেন একটা রিফ্রেশ বাটন আছে, অর্থাৎ আপনি যদি না বুঝেন, আপনার কাছে কনফিউজ লাগে, আপনি এখানে দিয়ে নতুন আর একটা ক্যাপচা কোড আনতে পারবেন। ওকে, আমরা স্টার্ট অ্যান অ্যাপ্লিকেশন দিয়ে পরের পেজে যাব। এখানে একটা অপশন আছে দেখেন রিট্রিভ অ্যান অ্যাপ্লিকেশন। এটা আমি আপনাদেরকে পরে বিস্তারিত বলবো যদি সময় থাকে। তারপরে এটা বেসিক্যালি আপনার যখন অর্থাৎ আপনি ফর্মটা একবারে ফিল আউট করতে না পারবেন, ইন দ্য মিডিয়াল যদি আপনাকে বন্ধ করে দিতে হয় কিংবা অন্য কোনো কাজে যেতে হয়, তখন আপনি ওইখান থেকেই আবার শুরু করতে পারবেন। অর্থাৎ ধরেন 10 পেজ করছেন, 10 পেজ করাননি, ওই 10 পেজের পরে 11 পেজ থেকে আপনি আবার শুরু করতে পারবেন। তো এইটাই বেসিক্যালি এই রিট্রিভ করে আপনাকে করতে পারবেন। তো দেখেন আমরা এখানে স্টার্ট অ্যাপ্লিকেশন দিয়ে শুরু করেছি। এখানে আপনাকে ফ্রড অ্যাবিউজ অ্যাক্ট নোটিশ দিচ্ছে, অর্থাৎ আপনি কোনো ধরনের ফ্রড করবেন না, ফ্রড করা যাবে না। তা করলে আপনাকে হয়তো পানিশমেন্ট আনা হবে, সেই কথাগুলো এখানে বলতেছে। এটাকে আপনাকে এগ্রি করে আপনাকে আগাতে হবে। দেখেন এগ্রি করার পর এখানে একটা অ্যাপ্লিকেশন আইডি আসছে, আপনারা দেখতে পাচ্ছেন ইউর অ্যাপ্লিকেশন আইডি ইজ AA00। তো এই টাইপের একটা অ্যাপ্লিকেশন আইডি থাকবে আপনার এখানে। তো এইটা দিয়েই বেসিক্যালি আপনি যে বললাম আমি যে আপনি যদি ইন দ্য মিডল
আপনি যদি শেষ অর্থাৎ থেমে যান কিংবা কোনো দরকারে আপনি এখন আর করবেন না, পরে করবেন, এরকম হলে আপনার এই অ্যাপ্লিকেশন আইডি দিয়ে ফর্মটা ফ্রি রিট্রিভ করতে হবে। অর্থাৎ আপনি যদি ইন দ্য মিডল শেষ করে দেন, মাঝখানে যদি আপনি বন্ধ রাখেন, পরবর্তীতে 2 দিন পরে, 5 দিন পরে, 7 দিন পরে যদি আপনি এটা আবার করতে চান, শুরু করতে চান, তখন ওইখান থেকে আপনি শুরু করতে হবে। ওই 10 পেজের যে 10 পেজ আপনি করছেন, 11 নম্বর পেজ থেকে আপনি শুরু করতে পারবেন। তো ওইটা আপনি ওই যে এর আগে দেখছেন যে রিট্রিভ দ্য অ্যাপ্লিকেশন, তো রিট্রিভ দ্য অ্যাপ্লিকেশনে আপনি যখন ক্লিক করবেন তখন এই অ্যাপ্লিকেশন আইডিটা দিতে হবে। অ্যাপ্লিকেশন আইডিটা দিলে আপনার ওই আগের যে ফর্মটা আপনি অর্ধেক ফিল আউট করছেন ওই ফর্মটা চলে আসবে। ওকে, দেখেন এখানে একটা সিকিউরিটি কোয়েশ্চেন আছে, হোয়াট ইজ দ্য গিভেন নেম অফ ইউর মাদার্স মাদার, অর্থাৎ আপনার নানির নাম জিজ্ঞেস করতেছে। তো আমরা ধরে নিচ্ছি যে আমি যেই লোকের ফর্ম ফিল আউট করতেছি তার নানির নাম খাদিজা বেগম, আমি এখানে খাদিজা বেগম দিয়ে কন্টিনিউ করতেছি। দেখেন বেসিক্যালি আমি যা ফর্মটা ফিল আউট করতেছি এটা একটা কাল্পনিক নেম, এটা বেসিক্যালি এক্সিস্ট করে না, এই মানুষের নাম আমি চিনি না তাকে। তো আমি একটা আকবর হোসেন নামে একটা মানুষের ফর্ম ফিল আউট করে দিচ্ছি, বেসিক্যালি এটা একটা কাল্পনিক আমি বললাম। তো যাই হোক, এখানে দেখেন পার্সোনাল ইনফরমেশনের পেজ চলে আসছে। এখানে আপনাকে সার নেম অর্থাৎ আপনার লাস্ট পার্ট অফ দ্য নেম দিতে হবে, আর গিভেন নেমে আপনি ফার্স্ট পার্ট অফ দ্য নেম দেবেন। ধরেন আমি যেই নামটা চুজ করছি আকবর হোসেন, এটা 2টা পার্ট, অর্থাৎ ফার্স্ট পার্ট এবং লাস্ট পার্ট। তো লাস্ট পার্ট চলে আসবে সার নেমে, অর্থাৎ আকবর হোসেন, হোসেন চলে আসবে এখানে, এবং গিভেন নেমে আকবর দিয়ে দেবো আমি। এবং এখানে ধরেন কারো নাম যদি থাকে মোহাম্মদ আকবর হোসেন, তাহলে আপনি হোসেনের জায়গায় সারনেমের জায়গায় হোসেন থাকবে ঠিকই, কিন্তু গিভেন নেমের জায়গায় মোহাম্মদ আকবর চলে আসবে, অর্থাৎ এমডি আকবর কিংবা মোহাম্মদ আকবরকে যাই দেন আপনি এটা চলে আসবে। এবং এখানে লেখা আছে ফুল নেম ইন নেটিভ আলফাবেট, এখানে আপনি ডাজ নট অ্যাপ্লাই দিবেন, এটা আপনার দেওয়ার দরকার নেই, ডাজ নট অ্যাপ্লাই দিয়ে আপনি আগে যাবেন। দেখেন এখানে লেখা আছে ইফ ইউর পাসপোর্ট ডাজ নট ইনক্লুড এ গিভেন নেম প্লিজ এন্টার FNU ইন গিভেন নেম। তো যদি ওইখানটাতে আপনার যদি কোনো গিভেন নাম না থাকে তাহলে আপনি FNU বসাই দিবেন এখানে, ঠিক আছে। এটা বেসিক্যালি আমাদের সবারই গিভেন নাম থাকে, সো গিভেন নাম যেভাবে আছে ওইভাবে আপনারা গিভেন নাম দিবেন। এখানে দেখেন এখানে লেখা আছে হ্যাভ ইউ এভার ইউজড আদার নেমস, অর্থাৎ আপনার অন্য কোনো নাম আছে কিনা। ধরেন আমাদের অনেক সময় দাদা দাদি নানা নানি বাবা মা আদর করে অন্য নামে ডাকে, তো আপনার যদি এরকম কোনো নাম থাকে ইয়েস দিবেন, ইয়েস দিয়ে কী নাম আছে সেটা লিখবেন, আর নো দিলে তো নাই, আপনার কোনো নাম না থাকলে নো দিয়ে দিবেন। তো আমি ধরে নিচ্ছি যে আকবর হোসেনের কোনো ওই রকম কোনো নাম নেই, এক্সট্রা কোনো নাম নেই। তারপরে অপশন আছে দেখেন ডু ইউ হ্যাভ এ টেলিকোড দ্যাট রিপ্রেজেন্ট ইউর নেম, আমি এটা নো দিয়ে দিচ্ছি কারণ এরকম কোনো আসলে টেলিকোড নাই। তো তারপরে অপশনে দেখেন এখানে কি লেখা আসছে, সেক্স লেখা আসছে, অর্থাৎ আপনি মেল নাকি ফিমেল। আমি যেহেতু আকবর হোসেন মেল, আমি মেল দিয়ে দিচ্ছি, ম্যারিটাল স্ট্যাটাসে ম্যারিড দিয়ে দিচ্ছি দেখেন। তো তারপর ডেট অ্যান্ড প্লেস অফ বার্থ, আমি ডেট অফ বার্থ দিয়ে দিচ্ছি 1/1/1990, কারণ এটা আসলে বোঝার সাথে আমি হয়তো মনে রাখতে পারবো না অন্য কোনো কঠিন কিছু দিলে। তো এইখানে দেখেন এই যে সিটি অফ বার্থ অর্থাৎ বার্থ প্লেস, আমি এটা ঢাকা দিয়ে দিচ্ছি। আমি ধরে নিচ্ছি আকবর হোসেন ঢাকাতে জন্মগ্রহণ করছে। তো আপনাদের বার্থ প্লেস যদি অন্য জায়গায় কোথাও থাকে, নোয়াখালী কিংবা চিটাগাং কিংবা অন্য জায়গায়, আপনারা সেটা দেবেন। স্টেট অ্যান্ড প্রভিন্স আসলে আমি ডাজ নট অ্যাপ্লাই দিচ্ছি, কারণ আমাদের বাংলাদেশে প্রভিন্সিয়াল সিস্টেম নেই, তো এটা ডাজ নট অ্যাপ্লাই হবে। আর কান্ট্রি আর রিজনে আমি বাংলাদেশ দিয়ে দিচ্ছি। আমি দ্রুত যাচ্ছি কারণ ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, আর যদি আস্তে আস্তে বলি এটা হয়তো 2 ঘন্টায় যা দাঁড়াবে। তো আমি চেষ্টা করতেছি 1 ঘন্টার মধ্যে শেষ করার জন্য। যাই হোক, আপনারা কন্টিনিউ করতে থাকেন। দেখেন আমি সেভ দিয়ে তারপরে কন্টিনিউ করতেছি, কারণ এটা আপনাদের বোঝার জন্য। ধরেন আপনি সেভ দিলে ডাটাটা সেভ থাকবে, আর যদি আপনি সেভ না দিয়ে কন্টিনিউ করতে থাকেন কোনো কারণে আপনি যদি এখান থেকে লগ আউট হয়ে যান কিংবা আপনার কম্পিউটার যদি বন্ধ হয়ে যায়, তাহলে আপনি কিন্তু ডাটাগুলো ফেরত পাবেন না। তো আমি সেভ দিয়ে কন্টিনিউ করতেছি। দেখেন সেভ দিলাম, তারপর আবার কন্টিনিউ দিয়ে আবার আগের পেজে আমাকে নিয়ে আসছে। তো আমি এখন নেক্সট পার্সোনাল টু অর্থাৎ নেক্সট পেজে চলে যাব। আমি এখানে পার্সোনাল ইনফরমেশন দিতে হবে। দেখেন এখানে লেখা আছে পার্সোনাল ইনফরমেশন 2, তো কান্ট্রি রিজন অফ অরিজিন ন্যাশনালিটি, অর্থাৎ আপনি কোন দেশের ন্যাশনালিটি। তো আমি বাংলাদেশ দিয়ে দিচ্ছি। আমি ধরে নিচ্ছি আকবর হোসেন বাংলাদেশে বাড়ি, এবং আমি যেহেতু আপনাদের জন্য ভিডিও করতেছি আমি ধরে নিচ্ছি ম্যাক্সিমাম আপনারা বাংলাদেশিরা এই ভিডিওটা দেখবেন, তো আপনারা বাংলাদেশ দিয়ে দেবেন। এখানে দেখেন এখানে লেখা আছে ডু ইউ হোল্ড অর হ্যাভ ইউ হেল্ড এনি ন্যাশনালিটি আদার দেন দ্য ওয়ান ইন্ডিকেটেড অ্যাবভ, অর্থাৎ এর বাইরে আপনার অন্য কোনো দেশের ন্যাশনালিটি আছে কিনা আমি নো দিয়ে দিচ্ছি। আমি ধরে নিচ্ছি যে আকবর হোসেনের কোনো ন্যাশনালিটি নাই। ওকে, এখানে বলছে আর ইউ এ পার্মানেন্ট রেসিডেন্ট অফ এ কান্ট্রি রিজন আদার দেন ইউর কান্ট্রি আর রিজন, ওই একই কথা, আপনি অন্য কোনো দেশের পার্মানেন্ট রেসিডেন্স আছে কিনা আমি নো দিয়ে দিচ্ছি। ধরে নিচ্ছি তার কোনো পার্মানেন্ট রেসিডেন্স নাই অন্য দেশের। তারপরে দেখেন ন্যাশনাল আইডেন্টিফিকেশন নাম্বার অর্থাৎ NID নাম্বার আমাদের। তো আমি একটা কাল্পনিক NID নাম্বার এখানে দিয়ে দিচ্ছি আকবর হোসেনের, যেহেতু আমি জানি না। তো মোটামুটি ওই 565657 এইভাবে ধরে আমি একটা আইডেন্টিফিকেশন নাম্বার দিয়ে দিচ্ছি।
তারপরে দেখেন এখানে লেখা আছে ইউএস সোশ্যাল সিকিউরিটি নাম্বার, এটা ডাজ নট অ্যাপ্লাই হবে কারণ আপনি কোনো দিন ইউএস আসে নাই। ইউএস ট্যাক্স পেয়ার আইডি নাম্বার ডাজ নট অ্যাপ্লাই হবে, এখানে এটা আপনার জন্য প্রযোজ্য না। ওকে, আমরা নেক্সট পেজে চলে যাচ্ছি। দেখেন এখানে লেখা আছে ট্রাভেল ইনফরমেশন, অর্থাৎ আপনি এখানে ট্রাভেল ইনফরমেশনগুলো দিতে হবে। দেখেন এখানে লেখা আছে প্লিজ সিলেক্ট এ ভিসা ক্লাস, অর্থাৎ আপনি কোন ক্লাসে ভিসার জন্য আবেদন করবেন। এখানে আপনি যেহেতু ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করবেন, ভিজিট ভিসার জন্য আবেদন করেন, এখানে লিখবেন টেম্পোরারি, অর্থাৎ TEMP, বিজনেস অর প্লেজার ভিজিটর অ্যান্ড উইদিন দ্য ব্র্যাকেট বি, অর্থাৎ আপনি এই অপশনটা সিলেক্ট করবেন। তো দেখেন এখানে স্পেসিফাই করতে বলা হয়েছে। স্পেসিফাইয়ের ক্ষেত্রে 3টা অপশন আছে, বিজনেস অর ট্যুরিজম, টেম্পোরারি ভিজিটর B1 B2, বিজনেস অর কনফারেন্স B1 2, আর আরেকটা আছে ট্যুরিজম আর মেডিকেল ট্রিটমেন্ট। তো আমরা যেহেতু ট্যুরিজমের জন্য ভিজিটর ভিসার জন্য দিচ্ছি, তাই এখানে ট্যুরিজম আর মেডিকেল ট্রিটমেন্ট B2 অপশনটা আমরা সিলেক্ট করবো। যারা বিজনেসের জন্য যাবেন, কনফারেন্সের জন্য যাবেন, তারা B1 দিবেন। ওকে, হ্যাভ ইউ মেড এ স্পেসিফিক ট্রাভেল প্ল্যানস, তো আমি এটাকে নো দেবো, কারণ বেসিক্যালি আমি যার জন্য অ্যাপ্লিকেশন করতেছি তার স্পেসিফিক কোনো প্ল্যান নেই আপাতত, অর্থাৎ সে নির্দিষ্ট করে বলতে পারবে না এখন যে আসলে সে কবে যাবে। সেটা অ্যাজিউম করতে পারে কিন্তু কনফার্ম করতে পারবে না কবে যাবে এবং কবে আসবে, কোথায় থাকবে, কোথায় কোথায় ঘুরবে। সো আমি এটাকে নো দিয়ে দিচ্ছি। আমি বলবো, আপনাদেরকেও বলবো যে আপনারা নো দিয়ে দিতে পারেন যদি আপনারা ঘুরতে যান, কারণ ঘোরার ক্ষেত্রে আপনি তো আসলে সব কিছু আগে করে ফেলবেন, এটা আসলে নাও হতে পারে। তো বেটার আপনি নো দিয়ে আগায় যান। আপনাকে কোশ্চেন করলে আপনি বলবেন আমি এখন পর্যন্ত সব কিছু ফিক্স করে নিই, ভিসা পেলে আমি সব কিছু ফিক্স করবো। ওকে, এখানে লেখা আছে দেখেন ইন্টেন্ডেড ডেট অফ অ্যারাইভাল। আপনি ইন্টেন্ডেড ডেট অফ অ্যারাইভাল আমি মোটামুটি এটা কবে যেতে চান এরকম একটা তারিখ দিয়ে দেবেন। তো আমি এখানে লিখে দিচ্ছি 10 জুন 2026, কারণ হলো 11 তারিখ থেকে বিশ্বকাপের খেলা শুরু। তো আমি যার ফর্ম ফিল আউট করতেছি ধরে নিচ্ছি সে বিশ্বকাপ উপলক্ষে ঘুরতে যাবে ইউএসএতে। তো আমি ওই হিসেবে তার একদিন আগে ডেট দিচ্ছি। দেখেন এখানে লেখা আছে ইন্টেন্ডেড লেন্থ অফ স্টে ইন ইউএস, আপনি কতদিন থাকতে চান। তো এখানে আমি বেসিক্যালি 15 দিন দিয়ে দেবো। এখানে কয়েকটা অপশন আছে, দেখেন এখানে সিলেক্ট অনে গেলে আপনি এখানে লেখা থাকবে ইয়ার্স, তারপরে মান্থ, উইক এবং ডেজ। তো আমি বেসিক্যালি ডেইসে দেবো, কারণ স্পেসিফিক্যালি 15 ডেজের জন্য আমি এখানে আবেদন করব, অর্থাৎ ট্রাভেল প্ল্যান করব। তো এখানে দেখেন ডেইস অপশনটা আমি সিলেক্ট করতেছি, তারপরে এখানে আমি 15 দিয়ে দিচ্ছি, অর্থাৎ 15 দিয়ে দিচ্ছি। এখন এখানে দেখেন কি লেখছে, অ্যাড্রেস ওয়ার ইউ উইল স্টে ইন দ্য ইউএস, অর্থাৎ আপনি ইউএসএ কোথায় থাকবেন। তো বেসিক্যালি আপনার কোনো আত্মীয় স্বজন থাকলে তাদের অ্যাড্রেস দিয়ে দিতে পারেন। যদি আত্মীয় স্বজন না থাকে, আপনারা যেটা করবেন সেটা হলো আপনারা ধরেন নিউ ইয়র্কে আসবেন, আপনি নিউ ইয়র্কে যে এরিয়াতে থাকতে চান সেই এরিয়ার একটা হোটেল দেখবেন গুগলে অনেক হোটেল পাবেন। আপনি একটা হোটেল আপনি চুজ করে ওই হোটেলের অ্যাড্রেসটা আপনি এখানে দিয়ে দেবেন। ওকে, তা আমি ধরেন এখানে একটা কাল্পনিক একটা অ্যাড্রেস দিয়ে দেবো, হোটেলের অ্যাড্রেস। দেখেন আপনারা এই ইনফরমেশনগুলো ইজিলি গুগল থেকে নিতে পারবেন। আপনাকে হয়তো প্রশ্ন করবে আপনি এই অ্যাড্রেস দিয়েছেন কেন, বলবেন যে আমি এই হোটেলটা চুজ করছি, আমি যদি ভিসা পাই আমি হয়তো এই হোটেলে গিয়ে থাকবো। তো এখন ওকে, আমরা দেখেন হোটেল অ্যাড্রেসটা দিতেছি 545 লেক ভিউ স্ট্রিট, লং আইল্যান্ড। তো বেসিক্যালি লং আইল্যান্ডটা আমি নিচে দেবো, ভুল করে আমি উপরে দিয়ে দিচ্ছি, তো এইটাকে আমি কেটে দেখেন নিচে দিয়ে দিচ্ছি সিটির জায়গায় লং আইল্যান্ড, এবং স্টেট যেহেতু নিউ ইয়র্ক, আমি নিউ ইয়র্ক এখানে দিয়ে দিচ্ছি। সরি। তো জিপ কোডও আপনি ওই ওয়েবসাইট থেকে পাবেন। তো আমি এখানে জিপ কোডটা দিচ্ছি না, কারণ এটা ম্যান্ডেটরি না। দিয়ে দিই, আমি জিপ কোডটা দিয়ে দিই। ঠিক আছে, আমি একটা জিপ কোড দিয়ে দিছি। এখন দেখেন এখানে লেখা আছে পারসন অর এন্টিটি পেইং ফর ইউর ট্রিপ, অর্থাৎ আপনি আপনার ট্রিপের জন্য কে খরচ বহন করবে। তাই যেহেতু আকবর হোসেন নিজের খরচ বহন করবে, সে সেলফ দিবে। আপনারা চাইলে আদার পারসন দিতে পারেন, প্রেজেন্ট এমপ্লয়ার দিতে পারেন, এমপ্লয়ার ইন দি ইউএস দিতে পারেন, আদার কোম্পানি, এগুলো যার ক্ষেত্রে যেটা প্রযোজ্য। অর্থাৎ আমি বেসিক্যালি মনে করি যেহেতু আমরা ঘুরতে যাব, তো নিজেরটা নিজেই দেওয়াই বেটার মনে করি। তো ওকে, আমরা নেক্সট পেজে চলে যাব। দেখেন নেক্সট ট্রাভেল কম্পানিয়ন্স। ওকে, এখানে একটু সমস্যা হয়েছে। সমস্যাটা হলো এখানে দেখেন যে সিটিতে যে আমরা লং আইল্যান্ড দিয়েছিলাম এটা নেয়নি আসলে বেসিক্যালি। তো এই সিটিটা আমাদেরকে চেঞ্জ করে দিতে হবে। সরি।
সিটিটা আমি এখন চেঞ্জ করে জিপ কোড আমি উঠিয়ে দিচ্ছি, কারণ এটা আসলে বেসিক্যালি দিলেও সমস্যা নেই, না দিলেও সমস্যা নেই। তো আমি জিপ কোডটা উঠিয়ে দিচ্ছি এবং সিটির জায়গায় আমি জামাইকা লিখে দিচ্ছি। জামাইকা আসলে একটা বাঙালি অধ্যুষিত এলাকা, এখানে অনেক বাঙালি থাকে। আপনারা চাইলে জামাইকাতেও থাকতে পারেন আসলে যদি নিউ ইয়র্কে আসেন। তো যাই হোক, আপনারা ওই হোটেলের অ্যাড্রেসটা দিবেন বেসিক্যালি, যে অ্যাড্রেসটা থাকে। আমি যেহেতু একটা কাল্পনিক অ্যাড্রেস দিচ্ছি, তো আমি এটা এখানে লং আইল্যান্ডের পরিবর্তে জামাইকা লিখে দিলাম। দেখেন এখানে কী লেখা আছে, পারসন ট্রাভেলিং উইথ ইউ, আর দেয়ার আদার পারসন ট্রাভেলিং উইথ ইউ। আকবর হোসেনের সাথে অন্য কেউ ট্রাভেল করতেছে না, অর্থাৎ সে নিজে একা একা যাচ্ছে, তার সাথে কোনো কোম্পানি নাই, অন্য কেউ যাচ্ছে না। তাই আমি নো দিয়ে দেবো। আপনাদের সাথে কেউ গেলে, ফ্যামিলি মেম্বারে থাকলে আপনারা ইয়েস দিয়ে দিবেন, এবং আপনারা চাইলে ওই তাদের ইনফরমেশনগুলো এখানে অ্যাড করতে পারবেন। তো আমি আকবর হোসেনের জন্য নো দিয়ে দিচ্ছি। সরি। ওকে, আমি নেক্সট পেজে চলে যাচ্ছি। দেখেন এখানে বলছে হ্যাভ ইউ এভার বিন ইন দ্য ইউএস। তো আপনি যেহেতু নতুন ভিসার জন্য আবেদন করতেছেন, আপনি ইউএসএ ছিলেন না, এটা আপনি নো দিয়ে দিবেন, অর্থাৎ আপনি তো কোনো ইউএসএ যান নাই। তো আপনি এখানে নো দিবেন। দেখেন এখানে লেখছে হ্যাভ ইউ এভার বিন ইস্যুড এ ইউএস ভিসা। আপনার জন্য কোনো ইউএসএ ভিসা আগে কোনো হয়েছে কিনা, ইস্যু হয়েছে কিনা, আপনি নো দিয়ে দিবেন, কারণ আপনি ভিসা হয় নাই দেখে তো আপনি ভিসার আবেদন করতেছেন নতুন। হ্যাভ ইউ এভার বিন রিফিউজড এ ইউএস ভিসা অর বিন রিফিউজড অ্যাডমিশন টু দ্য ইউনাইটেড স্টেটস। অনেকেই হয় কি, যাদের ভিসা রিফিউজ হয়, ভিসা আবেদন করে কিন্তু রিফিউজ হয়, আবার পরবর্তীতে আবেদন করে, এরকম হলে আপনার ইউএস দিবেন। ইউএস দিলে আপনি দেখবেন এখানে আপনাদের কবে, অর্থাৎ আপনি এক্সপ্লেন করতে বলবেন যে কবে আপনার ভিসা রিফিউজ হয়েছে, কী বিষয় আসে, এইগুলো আপনাকে এক্সপ্লেন করতে বলে। দেখেন আমি ইয়েস দিছি, দেখেন এখানে এক্সপ্লেন করতে বলে। তো আমি ধরলাম যে আকবর হোসেনের আগে কখনো ভিসা অ্যাপ্লিকেশনই করেনি, কিংবা তার রিফিউজ হয়নি, তো আমি নো দিয়ে দিচ্ছি। দেখেন তারপরে প্রশ্ন করছে হ্যাজ এনি ওয়ান এভার ফাইলড অ্যান ইমিগ্রেন্ট পিটিশন অন ইউর বিহাফ উইথ দ্য ইউনাইটেড স্টেটস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস। অর্থাৎ আপনার জন্য অন্য কেউ ইমিগ্রেন্ট ভিসার জন্য অ্যাপ্লিকেশন করছে কিনা, অর্থাৎ আপনার মা, বাবা, ভাই, বোন ইত্যাদি অনেকগুলো। তো আমি ধরে নিচ্ছি যে আকবর হোসেনের জন্য কেউ ইমিগ্রেশন ভিসার জন্য অ্যাপ্লিকেশন করেন এবং তার কোনো আত্মীয় স্বজন ইউএসএ থাকে না। তো আমরা এখন নেক্সট পেজে চলে যাব। নেক্সট পেজে দেখা যাচ্ছে অ্যাড্রেস অ্যান্ড ফোন। ওকে, আমরা এখানে ক্লিক করি। দেখেন এখানে আসছে হোম অ্যাড্রেস, অর্থাৎ আপনার বাসার ঠিকানা দিতে বলছে। তো আপনি এখানে বাসার ঠিকানা দিয়ে দিবেন, আপনার যে বাসার ঠিকানা আছে। আমরা এখানে মিরপুরের নাখালপাড়া একটা অ্যাড্রেস ইউজ করব। এটাও একটা কাল্পনিক অ্যাড্রেস, কারোর সাথে মিলে গেলে আমি খুবই দুঃখিত কারো অ্যাড্রেসের সাথে। তো আমি 45-12 নাখালপাড়া, সিটি, ঢাকা। অর্থাৎ আপনার যে অ্যাড্রেসটা, আপনি সেই অ্যাড্রেসটা এখানে দেবেন। আপনার বাসার যে অ্যাড্রেস, সেই বাসার অ্যাড্রেস দেবেন। ওই আগের মতো স্টেট অফ প্রেফারেন্স আপনি ডাজ নট অ্যাপ্লাই দেবেন। আমি একটু নাখালপাড়ার পোস্টাল কোডটা দেখে নিচ্ছি, কারণ আমি শিওর না নাখালপাড়ার পোস্টাল কোড কত। নাখালপাড়ার পোস্টাল কোড 1360 দেখা যাচ্ছে। ওকে, আমি ব্যাক করতেছি। তা আমি এখানে পোস্টাল কোডটা বসিয়ে দিচ্ছি 1360। যার অ্যাড্রেস আপনারা দিবেন, বেসিক্যালি যেখানে যার অ্যাড্রেস। তো এখানে দেখেন কান্ট্রি ওর রিজন, এখানে আমরা ঢাকা, বাংলাদেশ দিয়ে দেবো। এখানে মেইলিং অ্যাড্রেস লেখা আছে। ইজ ইউর মেইলিং অ্যাড্রেস দ্য সেম অ্যাজ ইউর হোম অ্যাড্রেস? আমরা এটা ইয়েস দিয়ে দেবো। আমি এটা ইয়েস দিয়ে দেবো বেসিক্যালি, কারণ হলো আকবর হোসেনের এই ঠিকানাতেই তার চিঠিগুলো আসবে। আপনাদের ক্ষেত্রে যদি এরকম হয় যে আপনারা ভাড়া বাসায় থাকেন, আপনারা চান না এই অ্যাড্রেসে আপনার চিঠি আসুক,
আপনার অন্য অ্যাড্রেসে, আপনার তো পার্মানেন্ট যে অ্যাড্রেসে সেই অ্যাড্রেসে চিঠি যাবে, তাহলে আপনি সেই ক্ষেত্রে এখানে নো দিয়ে আপনি আপনার আর একটা অ্যাড্রেস দিয়ে দেবেন। তো যে আমি আকবর হোসেনের ক্ষেত্রে এই সেম অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, অর্থাৎ ইএস দিয়ে দিচ্ছি, তাহলে আর নতুন করে অ্যাড্রেস দিতে হবে না। দেখেন নিচে এখানে লেখা আছে প্রাইমারি ফোন নাম্বার, এখানে আপনাকে ফোন নাম্বার দিতে হবে, আপনার নিজের যে ফোন নাম্বার সেই ফোন নাম্বার। আমি এবার একটা কাল্পনিক নাম্বার দিয়ে দিচ্ছি। এখানে সেকেন্ডারি ফোন নাম্বার দিতে বলা হয়েছে, আমি এটা ডাজ নট অ্যাপ্লাই দিয়ে দিই, কারণ তার অন্য কোনো ফোন নাম্বার নাই। আপনাদের অন্য ফোন নাম্বার থাকলে আপনার সেকেন্ডারি ফোন নাম্বার দিয়ে দিবেন। আর ওয়ার্ক ফোন নাম্বার মানে আপনি যেখানে কাজ করেন কিংবা যে অফিসে কাজ করেন সেই অফিসের নাম্বার, কিংবা আপনার অফিসে আপনার নিজের যদি ব্যবসা থাকে সেই ব্যবসার নাম্বার দিয়ে দিবেন। হ্যাভ ইউ ইউজড এনি আদার ফোন নাম্বারস ইন দ্য লাস্ট 5 years? এর বাইরে আপনার অন্য কোনো ফোন নাম্বার আপনি যদি 5 বছরের মধ্যে ইউজ করে থাকেন সেই নাম্বার আপনি এখানে দিয়ে দিতে হবে। তো আকবর হোসেনের অন্য কোনো ফোন নাম্বার নাই, সে দিবে না, নো দিয়ে দিচ্ছে। ওকে, আপনারা চাইলে এইচ দিয়ে অ্যাডিশনাল ফোন নাম্বার এখানে অ্যাড করে দেবেন। এখানে একটা বক্স আছে অ্যাডিশনাল ফোন নাম্বার দিয়ে, আপনারা এখানে নাম্বার দিয়ে দিতে পারবেন। ওকে, দেখেন পরবর্তী অপশন এখানে ইমেল অ্যাড্রেস। তো আমি একটা ইমেল অ্যাড্রেস খুলছি আকবর হোসেনের জন্য, সেই আকবর হোসেনের সেই ইমেল অ্যাড্রেসটা আমরা এখানে ইনপুট দিয়ে দেবো। আপনি আপনার ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবেন। সেই ইমেল অ্যাড্রেসে আপনাদের কনফার্মেশন মেইল যাবে, এবং আপনাদের ইন্টারভিউ ডেট চেঞ্জ হইলে কিংবা কনসুলেট অফিস থেকে আপনাদের সাথে অন্য কোনো যোগাযোগ কারণ হলে আপনাদের ইমেল অ্যাড্রেসের মাধ্যমে যোগাযোগ করবে। তো আপনি যে ইমেল অ্যাড্রেসটা আপনাদের খুবই অ্যাক্টিভ থাকে সবসময়, সেই ইমেল অ্যাড্রেসটা দিতে অনুরোধ করতেছি। তো দেখেন আমরা এখানে আকবর হোসেনের ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। আমি ভুলে গেছি আসলে কী নামে খুলেছি, তো আমি চেক করে নিচ্ছি একটু। তো ওকে, আমরা আকবর হোসেনের ইমেল অ্যাড্রেসটা পেয়ে গেছি। ইনফরমেশনগুলো আপনাকে সতর্কতার সাথে দিতে হবে, দ্যাটস ইট, আর কিছু না। ওকে, আমার ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। এখন দেখেন এখানে কি লেখা আছে, হ্যাভ ইউ ইউজড এনি আদার ইমেল অ্যাড্রেস ইন দ্য লাস্ট 5 years? ওই সেম কথা, আপনি অন্য কোনো ইমেল অ্যাড্রেস আছে কিনা, অর্থাৎ আপনি ইউজ করেন কিনা 5 বছরের মধ্যে করছেন কিনা, যদি থাকে তাহলে ইয়েস দিয়ে ওই ইমেল অ্যাড্রেস দেবেন, যদি না করেন তাহলে আপনি নো দিয়ে দিবেন। ওকে, আমরা নো দিয়ে দিচ্ছি আকবর হোসেনের ক্ষেত্রে। এইটা খুবই গুরুত্বপূর্ণ। দেখেন সোশ্যাল মিডিয়া, ডু ইউ হ্যাভ এ সোশ্যাল মিডিয়া প্রেজেন্স? আপনি এটা আমি ধারণা করি সবারই এখন বর্তমানে ফেসবুকে আইডি থাকে, অনেকে ইউটিউবে পেজ পর্যন্ত থাকে। যদি আপনাদের এরকম থাকে তাহলে আপনারা ফেসবুকের লিঙ্ক দিয়ে দিতে হবে আপনাদেরকে। দেখেন এখানে আমি প্রথমে ফেসবুক সিলেক্ট করতেছি, ফেসবুক সাধারণত উপরের দিকে থাকবে। ওকে, আমরা ফেসবুক সিলেক্ট করেছি। দেখেন সিলেক্ট করার পরে দেখেন এখানে কী লেখা আছে, সোশ্যাল মিডিয়া আইডেন্টিফায়ার, অর্থাৎ আপনাকে কিভাবে তারা খুঁজে পাবে, অর্থাৎ যদি ভিসা যে অফিসার আছে তার সে যদি আপনার প্রোফাইল চেক করতে চায় কীভাবে আপনাকে খুঁজে পাবে। তো এখানে যেটা ভুল করে অনেকেই এখানে নাম দিয়ে দেয়, ধরেন আকবর হোসেনের নাম আকবর হোসেন এখানে দিয়ে দিল যে তার ফেসবুকের নাম আকবর হোসেন, কিন্তু আপনি জানেন যে আকবর হোসেন 10,000 আকবর হোসেন আছে বাংলাদেশে, আই বিলিভ, এবং এই ধরনের কমন নাম বাংলাদেশের 10,000 20,000 পর্যন্ত আছে। তো আপনাকে যেটা করতে হবে, আপনাকে প্রোফাইলের লিঙ্ক দিতে হবে। ধরেন আপনি যখন ফেসবুকে ঢুকবেন, আপনার ওয়েবসাইটে কিংবা আপনার মোবাইলে ঢুকবেন, তখন দেখবেন আপনার এখানে অপশন আছে যে ফেসবুক লিঙ্ক। তো আপনি ফেসবুক লিঙ্কটা কপি করে আপনি এখানে পেস্ট করবেন। আমি আপনাদের বোঝার স্বার্থে একটা লিঙ্ক কপি করে এখানে পেস্ট করেছি, দ্যাটস ইট। বাট আপনি আপনার ফেসবুকের যে লিঙ্ক, সেই লিঙ্কটা আপনি এখানে পোস্ট করবেন। কোনোভাবেই আপনি এখানে নাম লিখবেন না, নাম লিখলে আপনাকে আর খুঁজে পাবে না, ঠিক আছে? তো তারা আপনাকে ভেরিফাই করতে পারলো না যে আপনি কী করতেছেন, সোশ্যাল মিডিয়াতে আপনি অ্যাক্টিভ আছেন কি না, এই বিষয়গুলো আপনাকে দেখতে পেল না। তো যাই হোক, আমি আকবর হোসেনের একটা লিঙ্ক মনে মনে ধরে নিয়ে আমি লিঙ্কটা দেখেন, এই লিঙ্কটা সাধারণত এইরকম হইতে পারে, আমি এইরকম একটা লিঙ্ক এখানে লিখে দিচ্ছি। দেখেন
আমি আবারও বলতেছি, সোশ্যাল মিডিয়াটা খুবই ইম্পর্ট্যান্ট। 100% তারা এখন আপনার সোশ্যাল মিডিয়া চেক করবে। স্পেশালি মিস্টার ট্রাম্পের আমলে তারা সোশ্যাল মিডিয়াকে খুবই গুরুত্বপূর্ণ মনে করতেছে। অর্থাৎ আপনার কী অ্যাক্টিভিটি, কী ধরনের মতাদর্শ আপনি বিশ্বাসী, তো এইগুলো তারা চেক করে। তো দেখেন আমি লিখে দিচ্ছি facebook.akbar.hossein9, এরকম হয়তো আপনার একটা ফেসবুকের আইডির মানে লিঙ্ক হবে। তো আপনি সেই লিঙ্কটা এখানে কপি করে দেবেন, কপি পেস্ট করে দেবেন। তো এখানে দেখেন তারপরে কি লাগছে, ডু ইউ উইশ টু প্রোভাইড ইনফরমেশন অ্যাবাউট ইউর প্রেজেন্স অন এনি আদার ওয়েবসাইট অর অ্যাপ্লিকেশন ইউ হ্যাভ ইউজড উইদিন দ্য লাস্ট 5 years to create a share contents or photos, videos, status updates, etc. ওকে, এটার আগে আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হলো দেখেন এখানে অ্যাড অ্যানাদার দেওয়া আছে, অর্থাৎ আপনি অন্য কোনো মাধ্যমে অ্যাক্টিভ আছেন কিনা। তা আমাদের অনেকেরই সাধারণত ইউটিউবে পেজ থাকে, ইনস্টাগ্রামে আইডি থাকে, কিংবা লিঙ্কডিনে আইডি থাকে, লিঙ্কডিনে প্রোফাইল থাকে। তো যার যেখানে মানে কি বলে অ্যাক্টিভ আছেন, যে যেখানে অ্যাক্টিভ আছেন, আপনারা চাইলে এখানে সিলেক্ট করে আপনাদের ওই একই রকম আপনার আইডির যে লিঙ্ক আছে, লিঙ্কটা আপনি এখানে কপি করে দিবেন। দ্যাটস ইট। দেখেন আমি ধরলাম আকবর হোসেনের এখানে ইউটিউবে একটা পেজ আছে, তা আমি তার পেজের নামটা এখানে দিয়ে দিচ্ছি। আপনাদের এর বাইরে দেখেন পরের যে অপশনটা, এটা বেসিক্যালি এর বাইরে, অর্থাৎ ইউটিউব এখানে যে লিস্টটা আছে, ইউটিউব, লিঙ্কডইন, ফেসবুক, দিস দ্যাট, এর বাইরে যদি আপনাদের অন্য কোনো সোশ্যাল মিডিয়ায়, সোশ্যাল সাইটে যদি আপনাদের অ্যাক্টিভিটি থাকে, ফটোস থাকে, ভিডিও থাকে, তখন আপনাকে ইয়েস দিয়ে আপনাকে ওইটার অর্থাৎ আপনি কোথায় আছে, কোন সোশ্যাল ওয়েবসাইটে আপনার সেই ইনফরমেশনগুলো দেন, সেটা আপনাকে দিতে বলছে। তো বেসিক্যালি এইটা এর উপরে যে লিস্ট আছে, এর বাইরে আসলে আমার মনে হয় না আমাদের অন্য কারো কোনো অ্যাক্টিভিটি আছে। তো আমি মনে করি এর মধ্যে আপনাদের কভার করার কথা। তো যাই হোক, আকবর হোসেনের ফেসবুক অ্যান্ড ইউটিউবের বাইরে অন্য কোনো অ্যাক্টিভিটি নাই। সে এখানে নিচের অপশনটাকে নো দিয়ে প্রসিড করবে, অর্থাৎ নো দিয়ে নেক্সট পেজে চলে যাবে। দেখেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ইয়েস দিলে কি হয়। ইয়েস দিলে দেখেন অ্যাডিশনাল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, অর্থাৎ আপনি অন্য কোন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অ্যাক্টিভ আছেন সেটা আপনাকে দিতে বলতেছে। তো বেসিক্যালি আমার মনে হয় না এই এতগুলো সোশ্যাল মিডিয়ার বাইরে আপনার অন্য কোনো সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকার চান্স আছে। তো আমি মনে করি নো দিয়ে আপনি আগে যাবেন। আমি জাস্ট দেখানোর জন্য আপনাদেরকে ইয়েস বাটনটা ক্লিক করে দেখাচ্ছিলাম। আমি আবার আপনাদের বলতেছি, খুবই গুরুত্বপূর্ণ আপনার সোশ্যাল মিডিয়া যে সেকশনটা, এটা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, আমরা নেক্সট পেজে চলে যাচ্ছি। দেখেন এখানে লেখা আছে পার্সোনাল ইনফরমেশন, পাসপোর্ট অর ট্রাভেল ডকুমেন্ট টাইপ, অর্থাৎ আপনার পাসপোর্টের ধরন কি। যদি রেগুলার পাসপোর্ট হয়, অর্থাৎ আপনি যদি আমজনতা হন, কোনো সরকারি চাকরি করেন না, কিংবা ডিপ্লোম্যাটিক না, অর্থাৎ আমজনতা, অর্থাৎ সাধারণ জনগণ, তাহলে আপনার রেগুলার পাসপোর্ট হওয়ার কথা, আপনি এখানে রেগুলার দিয়ে দিবেন। এবং পাসপোর্টের যে নাম্বার, এই নাম্বারটা দিতে হবে। আমি একটা কাল্পনিক নাম্বার দিয়ে দিচ্ছি, যেহেতু আমাদের পাসপোর্টগুলো শুরু হয় কিংবা এই ধরনের একটা অ্যালফাবেট দিয়ে শুরু হয়, তো আমি দিয়ে একটা পাসপোর্টের নাম্বার দিয়ে দিলাম, মানে কাল্পনিক একটা নাম্বার আন্দাজে। যাই হোক, তারপরে পাসপোর্ট বুক নাম্বার, এটা ডাজ নট অ্যাপ্লাই, আমাদের দেশে পাসপোর্ট বুক নাম্বার নাই, এটা ইউএসএতে আছে। ওকে, আমরা দেখেন তারপরে অপশন কি, কান্ট্রি অথরিটি দ্যাট ইস্যুড পাসপোর্ট ট্রাভেল ডকুমেন্ট। তো আমি এটা অটোমেটিক্যালি দেখাচ্ছে বাংলাদেশ দেওয়া আছে। ওকে, সিটি এখানে আমি ঢাকা দিয়ে দেবো, কারণ এই যে আকবর হোসেন তার পাসপোর্ট ইস্যু হয়েছে আগারগাঁও, ঢাকা থেকে।
তো আগারগা দেওয়ার দরকার নেই, আপনি ঢাকা দিয়ে দিলেই হবে। আপনাদের কারো যদি অন্য কোনো জায়গা থেকে পাসপোর্ট ইস্যু হয়ে থাকে আপনারা সেই অ্যাড্রেস দেবেন। অর্থাৎ যদি চিটাগাং হয় চিটাগাং, নোয়াখালী হলে নোয়াখালী, ফরিদপুর হলে ফরিদপুর, মাগুরা হলে মাগুরা, যার যেখানে সেখানে সেই সিটি দিয়ে দেবেন। তারপর দেখেন এখানে লেখা আছে ওই যে আগের মতো স্টেট অর প্রভিন্স ইফ শোন অন পাসপোর্ট, এটা আসলে আমাদের ক্ষেত্রে প্রযোজ্য না, এটা বাংলাদেশ, কান্ট্রি রিজন বাংলাদেশ দিয়ে দেবেন। ইস্যু ডেট অর্থাৎ আপনার পাসপোর্ট কবে ইস্যু করছে সেই ডেটটা দিয়ে দেবেন। ধরে নিলাম আমি আকবর হোসেনের পাসপোর্ট ইস্যু হয়েছে জানুয়ারির 1 তারিখ 2024, দিয়ে দিলাম আমি, আর এক্সপায়ার হবে জানুয়ারির 1 তারিখ 2029, কারণ 5 বছরের পাসপোর্ট সে করছে। ওকে, তারপরে দেখেন কি বলেছে, হ্যাভ ইউ এভার লস্ট এ পাসপোর্ট আর হ্যাড ওয়ান স্টোলেন, অর্থাৎ আপনার পাসপোর্ট কখনো হারাই গেছে কিনা কিংবা আপনি চুরি হয়েছে কিনা। তো আমি ধরে নিচ্ছি আকবর হোসেনের পাসপোর্ট কখনো হারায়ও না, চুরিও হয় না, আমি নো দিয়ে দিচ্ছি। আপনাদের যদি এরকম হয় ইয়েস দিয়ে আপনারা ওইখানে এক্সপ্লেন করবেন, অর্থাৎ পূর্ববর্তী পাসপোর্ট নাম্বার যেটা হারিয়ে গেছে সেটা হয়তো দিতে হবে আপনাকে। দেখেন এখানে ইয়েস দিলে কী আসে, দেখেন আগের যে পাসপোর্ট নাম্বার সেই পাসপোর্ট নাম্বারটা দিতে বলে এবং এক্সপ্লেন করতে বলে আসলে বেসিক্যালি যে আপনার কীভাবে হারাইছে। আশা করি আপনাদের জন্য ক্লিয়ার করতে পারছি। আমরা নো দিয়ে পরের পেজে চলে এসেছি। দেখেন এখানে চাইছে কন্ট্যাক্ট পারসন ওর অর্গানাইজেশন ইন দ্য ইউনাইটেড স্টেটস, অর্থাৎ আপনি ইউএসএতে আপনার সাথে যোগাযোগ করতে হলে যে কোনো একটা নাম্বার কিংবা অ্যাড্রেস চেয়েছে, এখানে অর্গানাইজেশন নাম চেয়েছে। তো আমরা ধরে নিচ্ছি যে আকবর হোসেনের কোনো আত্মীয় স্বজন কিংবা পরিচিত কেউ থাকেন ইউএসএতে, আপনাদের যে কারো পরিচিত কেউ থাকলে তার নাম দিয়ে দিবেন, ঠিকানা দিয়ে দিবেন, ফোন নাম্বার দিয়ে দিবেন, দ্যাটস ইট। আর যদি না থাকে তাহলে আপনারা ডাজ নট অ্যাপ্লাই দিয়ে, দেখেন আমি আকবর হোসেনের ক্ষেত্রে ডাজ নট অ্যাপ্লাই দিয়ে অর্গানাইজেশন নাম দিয়ে দিচ্ছি। অর্গানাইজেশন নাম এখানে আমি হোটেলের নাম দিচ্ছি, হোটেল নাম এবং তার অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, দ্যাটস ইট। আর যারা B1 ভিসার ক্ষেত্রে আসবেন, বিজনেস ভিসা কিংবা সেমিনার সিম্পোজিয়ামের জন্য, তাদেরকে অবশ্যই অর্গানাইজেশন নাম দিতে হবে এবং তাদের সেই অর্গানাইজেশনতে রিলেশনশিপ কী তার দিতে হবে। আর ব্যক্তির ক্ষেত্রে আপনার রিলেশনশিপ যদি হোটেলের নাম দেন সেক্ষেত্রে আদার দিয়ে দিবেন, কারণ হোটেলের অপশন আমি দেখতে পাচ্ছি না, দিয়ে আপনার নেক্সট পেজে চলে যাবেন। এখানে বলছে ফাদার্স ফুল নেম অ্যান্ড ডেট অফ বার্থ, ওই আগের মতো বাবার যে প্রথম নেম আপনি গিভেন নেমে দিবেন আর সার নেমে দিবেন আপনার শেষ অংশ। তো আমি ধরে নিচ্ছি আকবর হোসেনের পিতার নাম করিম হোসেন, তো আমি ওই করিম দিয়ে দিচ্ছি গিভেন নেমের জায়গায়, হোসেন দিয়ে দিচ্ছি সার নেমের জায়গায়। ডেট অফ বার্থ ওই আগের মতোই 1 জানুয়ারি 1960। ইজ ইউর ফাদার ইন দ্য ইউএস, আমি নো দিয়ে দিচ্ছি কারণ আকবর হোসেনের বাবা ইউএসএ থাকে না। আপনাদের বাবা কেউ থাকলে আপনি ইয়েস দিয়ে দিতে পারেন, না থাকলে নো দিবেন। তো মাদার্স ফুল নেম অ্যান্ড ডেট অফ বার্থ আগের মতোই মায়ের নাম দিতে হবে, আমরা মায়ের নাম দিয়ে দেবো এখানে। মায়ের নাম দিয়ে দিচ্ছি আমরা খাদিজা বেগম। আর ডেট অফ বার্থ দিয়ে দিচ্ছি 1 জানুয়ারি 1965, 65। তো ইজ ইউর মাদার ইন দ্য ইউএসএ, আমি নো দিয়ে দিচ্ছি, আকবর হোসেনের মা আমেরিকা থাকে না, আপনাদের থাকলে আপনার ইয়েস দেবেন, না থাকলে নো দিবেন। ডু ইউ হ্যাভ এন ইমিডিয়েট রিলেটিভ নট ইনক্লুডিং প্যারেন্টস ইন দ্য ইউনাইটেড স্টেটস। ওকে, এইটা একটা ইন্টারেস্টিং ব্যাপার, সেটা হলো কারা ইমিডিয়েট রিলেটিভ, অর্থাৎ এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দেখেন এখানে লিখে দিয়েছে যে ইমিডিয়েট রিলেটিভ মিনস ফিয়ান্সে, স্পাউস, চাইল্ড, সিবলিং, অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফ, সন অ্যান্ড ডটার, ব্রাদার অ্যান্ড সিস্টার। ফিয়ান্সে অর্থাৎ এটা আসলে বেসিক্যালি আমাদের ক্ষেত্রে প্রযোজ্য না, অর্থাৎ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বা ধরেন আপনার যাদের সাথে বিয়ে হবে, হবু বর হবু স্ত্রী, এরকম আর কি। তো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমরা ধরেন খালা, মামু, চাচা এরা যারা থাকে তাদের ভাবি যে তারা বোধহয় ইমিডিয়েট রিলেটিভ, না, তারা কিন্তু ইমিডিয়েট রিলেটিভ না। ওকে, সো
আকবর হোসেনের কেউ থাকে না ইমিডিয়েট রিলেটিভের মধ্যে, আমি নো দিয়ে দিচ্ছি। আমি আবারও বলতেছি যে ইমিডিয়েট রিলেটিভ মিন্স ভাই, বোন, মেয়ে, ছেলে, হাজব্যান্ড, ওয়াইফ, এর বাইরে কোনো ইমিডিয়েট রিলেটিভ নাই। ওকে, তা আপনাদের এরকম কেউ না থাকলে আপনারা নো দিয়ে দিবেন। তো এখানে লেখা আছে ডু ইউ হ্যাভ এনি আদার রিলেটিভস ইন দ্য ইউনাইটেড স্টেটস। হ্যাঁ, এইখানে আপনারা চাইলে আপনার এই যে বললাম যে মামা, খালু, চাচা, আত্মীয় স্বজন এরকম কেউ থাকলে ইয়েস দিতে পারেন, না থাকলে নো দিবেন। আমি নো দিয়ে দিচ্ছি কারণ আকবর হোসেনের কেউ নাই। ওকে, এখানে দেখেন ফ্যামিলি ইনফরমেশন দেওয়া আছে স্পাউস, অর্থাৎ আপনি স্ত্রী বলতে আমি আকবর হোসেনের ক্ষেত্রে স্ত্রী কিংবা কোনো ভদ্রমহিলা যদি ফর্ম ফিল আউট করে তার ক্ষেত্রে তার স্বামীর অ্যাড্রেস মানে ইনফরমেশন এখানে দিতে হবে। তো আমি ধরে নিচ্ছি আকবর হোসেনের স্ত্রীর নাম কেয়া পায়েল। আমাদের এক বোধহয় ছোটো পর্দার এক নায়িকার নাম বোধহয় কেয়া পায়েল, আমি শিওর না, মনে হয় সম্ভবত। তো যাই হোক, আমি কেয়া পায়েলের নাম লিখে দিলাম, তারপরে তার ডেট অফ বার্থ চাইছে, আমি ডেট অফ বার্থ দিয়ে দিচ্ছি ওই আগের ফরম্যাট, জানুয়ারি 1, স্পাউস কান্ট্রি অর রিজিয়ন অফ অরিজিন নেশন, অর্থাৎ ন্যাশনালিটি এটা বাংলাদেশ। স্পাউস প্লেস অফ বার্থ এটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি, ধরলাম আকবর হোসেনের ওয়াইফ ঢাকাতে তার জন্ম হয়েছে। কান্ট্রি আর রিজিয়ন এটা বাংলাদেশ দিয়ে দিচ্ছি আমি। ওকে, স্পাউস অ্যাড্রেস যেহেতু তার আকবর হোসেন স্ত্রী তার সাথে থাকে, তো এই সেম অ্যাজ হোম অ্যাড্রেস দিয়ে দিলাম আমরা। আপনাদের স্ত্রী কিংবা হাজব্যান্ড যদি আপনাদের সাথে না থেকে অন্য কোনো অ্যাড্রেসে থাকে তখন অন্য অ্যাড্রেস দিবেন। ওকে, আমরা নেক্সট পেজে চলে যাচ্ছি। দেখেন নেক্সট পেজে লেখা আসছে প্রাইমারি অকুপেশন, অর্থাৎ আপনার অকুপেশন কি, আপনার কি বলে এটাকে, কি করেন আপনি বেসিক্যালি। তো এখানে দেখেন অনেক অপশন আছে, বিজনেস, কমিউনিকেশন, কম্পিউটার সায়েন্স, এডুকেশন, ইঞ্জিনিয়ারিং, সোশ্যাল সায়েন্স, স্টুডেন্ট, নট এমপ্লয়েড, বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে। তো আপনার যে ক্যাটাগরি, আপনি যেই ক্যাটাগরির মধ্যে পড়েন, এই যে মেডিকেল অ্যান্ড হেলথ, ডাক্তারদের জন্য, উকিলদের জন্য লিগ্যাল প্রফেশন, তো এরকম যার যে প্রফেশন আছে সেই প্রফেশনের তার ওইটা সিলেক্ট করবেন। তো আমি ধরে নিচ্ছি আকবর হোসেন একজন ব্যবসায়ী, আমি বিজনেস সিলেক্ট করবো আকবর হোসেনের জন্য। এখানে লেখা আছে প্রেজেন্ট এমপ্লয়ার, বিজনেস, স্কুল নেম, অর্থাৎ আপনি যদি ব্যবসায়ী হন আপনার ব্যবসার ঠিকানা মানে ব্যবসার প্রতিষ্ঠানের নাম, আর যদি আপনি কোথাও পড়াশোনা করেন স্টুডেন্ট হন তাহলে স্কুলের নাম। তা আমি দেখেন একটা নাম দিয়ে দিচ্ছি ABC ব্রিক কোম্পানি, অর্থাৎ আকবর হোসেনের একটা ব্রিক ফিল্ড আছে। আমি একটা আন্দাজে একটা ঠিকানা দিয়ে দিচ্ছি 55 আগানগর, মানিকগঞ্জ। স্টেট অ্যান্ড প্রভিন্স আগের মতো ডাজ নট অ্যাপ্লাই। আমি একটু মানিকগঞ্জের জিপ কোডটা চেক করে নিচ্ছি, আচ্ছা পোস্টাল কোডটা মানিকগঞ্জের পোস্টাল কোড 1840 দিয়ে আমি দেখি। আপনি আপনাদের পোস্টাল কোডটা দিয়ে দিবেন, আপনি যেইখানে আপনি ব্যবসা করেন কিংবা যেখানে চাকরি করেন সেই জায়গার, সেই অফিসের কিংবা সেই অ্যাড্রেসের পোস্টাল কোডটা দিয়ে দিবেন। আমি একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, ওই আপনার আগে একটা ফোন নাম্বার দিয়েছিলাম আন্দাজে, ওইরকম একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। আর আপনি ব্যবসা কবে শুরু করছেন, স্টার্ট ডেট অফ দ্য বিজনেস আর স্টার্ট অফ ডেট অফ দ্য, আপনি যে চাকরি করেন সেই চাকরির ডেট। তো আমি একটা ডেট দিয়ে দিচ্ছি, দেখেন এইটা ভেরি ইম্পর্টেন্ট, মান্থলি ইনকাম ইন লোকাল কারেন্সি ইফ এমপ্লয়েড। আপনি যদি আনএমপ্লয়েড হন তাহলে তো আপনার আসলে ডাজ নট অ্যাপ্লাই দিয়ে দেবেন, আপনার কোনো ইনকাম নাই। যেহেতু আমি দেখাইছি সে ব্যবসা করে, তার জন্য তার ব্যবসায় কত টাকা ইনকাম হয়
সেটা তার এখানে বলতে হবে। এখন দেখেন অনেকেই আনএমপ্লয়েড অর্থাৎ নট এমপ্লয়েড এরকমও ভিসা পায়। আপনারা জানেন কিনা জানি না। আমি একজনের খবর জানতাম, সে বেকার অবস্থায় সে ভিসা পাইছে, ইউএসের ট্যুরিস্ট ভিসা পেয়েছে, এবং সে তার ইনকাম জিরো দেখাইছে, বলছে সে আনএমপ্লয়েড, তারপরে সে ভিসা পেয়েছে। তো এখন বিষয় হলো, তাকে যখন জিজ্ঞেস করা হয়েছে যে তুমি কি করো, সে বলেছে যে আমি এখন কিছু করি না, আমি আনএমপ্লয়েড। তো তখন বলছে তুমি তাহলে বিদেশে যাবা কীভাবে? বলছে যে আমি আগে এরকম ব্যবসা করতাম বা চাকরি করতাম, আমার সেখান থেকে আমার টাকা সেভিংস আছে, আমি ওই টাকা দিয়ে ঘুরতে যাব। তো বেসিক্যালি তার সততা যে আছে, সেই সততার উপর ডিপেন্ড করে তার উপর আর ভিসা হয়ে গেছে। আসলে এটা ডিপেন্ড করে আসলে ভিসা অফিসারের উপরে। ভিসা অফিসার যদি আপনি মনে করে যে আপনি সৎ, আপনি সঠিক কথা বলতেছেন, আপনাকে অনেক সময় ভিসা দিবে। তো যাই হোক, আমি আকবর হোসেনের ইনকাম ধরে নিচ্ছি 1,50,000 টাকা, এটা আমি বসিয়ে দিচ্ছি। যার যেরকম ইনকাম, আপনি মিথ্যা বলার দরকার না। আপনি 5 লাখ টাকা বসিয়ে দিলেন, কিন্তু বেসিক্যালি আপনি দেখে মনে হলো যে না, আপনি 5 লাখ টাকা ইনকাম করেন না, আপনার সাথে আপনার প্রোফাইলের সাথে আপনার যে ইনকাম লেভেল, সেই ইনকাম লেভেল যাচ্ছে না। তো এরকম হলে আপনার কিন্তু ভিসা দেবে না বেসিক্যালি। তো আপনি ট্রাই টু বি অনেস্ট। বেসিক্যালি আপনি যেমন ইনকাম আছে এরকমই দেখান। আপনি যদি মনে হয় সে আসলে আপনি বেসিক্যালি অনেস্ট চায়, আপনি সত্য বলছেন কি না সেটা দেখতে চায়। সে ডাউট করলে আপনাকে ভিসা দিবে না আসলে। বরং আপনি যদি সত্য বলেন, আপনার কম ইনকাম হলেও সে আপনাকে ভিসা দিবে। তো এরকম একটা ব্যাপার। যাই হোক, এখানে দেখেন নিচে লেখা আছে ব্রিফলি ডিসক্রাইব ইউর ডিউটিস। তো আমি, অর্থাৎ আপনি যে ব্যবসা কিংবা চাকরিতে আপনি কী ডিউটি করেন, কী ডিউটি পালন করেন, কী করেন, এগুলো আপনাকে লিখতে বলছে, এখানে ডিসক্রাইব করতে বলছে। তো আমি একটা লিখে দিচ্ছি যে আই ম্যানেজ দ্য হোল বিজনেস উইথ মাই ডেডিকেটেড টিম মেম্বার্স। আমি আসলে আরেকজনের জন্য লেখাও কষ্ট, সে কী করে তা তো জানি না, তারপর আমি একটু ট্রাই করি এরকম একই রকম করে লেখার জন্য। আই কন্ট্রোল দ্য ডে টু ডে অপারেশন, দ্যাটস ইট। আমি বেশি কিছু লিখবো না, আপনারা আরও বেশি কিছু লিখতে পারেন, যে যা করেন তা লিখবেন। অর্থাৎ আপনার রোল কী, আপনি যে ব্যবসা করেন সেখানে আপনার রোল কী সেগুলো লিখতে পারেন, কিংবা আপনি চাকরি করেন, চাকরিতে আপনার রোল কী জবের ক্ষেত্রে। ওকে, আমরা নেক্সট পেজে চলে যাব। ওকে, এখানে একটা এরর হয়েছে মনে হচ্ছে, সেটা হলো এই যে স্টেট অ্যান্ড প্রভিন্সে আমি ডাজ নট অ্যাপ্লাই দিইনি। তো এখন আমি ডাজ নট অ্যাপ্লাই দিয়ে দিচ্ছি। দেখেন ঠিক আছে এখন। তো প্রিভিয়াস ওয়ার্ক এডুকেশন ট্রেনিং ইনফরমেশন, এখানে বলছে ওয়ার ইউ প্রিভিয়াসলি এমপ্লয়েড। আপনি কি আগে চাকরি করতেন, কিংবা অন্য কোনো কাজ করতেন, কিংবা অন্য কোনো ব্যবসা করতেন? তো আমি নো দিয়ে দিচ্ছি। আমি ধরে নিচ্ছি যে আকবর হোসেন এইটাই প্রথম ব্যবসা, এটাই শেষ ব্যবসা, এর আগে অন্য কোনো ব্যবসা কিংবা অন্য কোনো চাকরিতে ঢুকে নেই। হ্যাভ ইউ অ্যাটেন্ডেড এনি এডুকেশনাল ইনস্টিটিউশন অ্যাট এ সেকেন্ডারি লেভেল অর অ্যাবভ, অর্থাৎ আপনি এসএসসির উপরে পড়াশোনা করছেন কিনা তাই বলছে। যদি করেন তাহলে আপনাকে এখানে ইনফরমেশন দিতে হবে। আমি ধরে নিচ্ছি আকবর হোসেন করছে, আমি এজ দিয়ে দিলাম। যদি না করেন, আপনার 5, 6, 7, 8, 9, 10 পর্যন্ত পড়লে নো দিয়ে আপনারা আগাই যাবেন। যেহেতু আকবর হোসেন করছে, তা আমি তার ইনফরমেশনগুলো দিব। দেখেন এখানে লেখা আসছে প্রোভাইড দ্য ফলোয়িং ইনফরমেশন অন দ্য এডুকেশনাল ইনস্টিটিউশন ইউ হ্যাভ অ্যাটেন্ডেড। অর্থাৎ আপনি যেখানে পড়াশোনা করছেন, সেই পড়াশোনার যে ইনস্টিটিউশনে করছেন, যে প্রতিষ্ঠানে করছেন, সেই প্রতিষ্ঠানের নাম, অ্যাড্রেস এগুলো দিতে বলছে, এবং আপনি কোন ক্লাসে পড়তেন সেগুলো দিতে বলছে। তো আমি একটা নাম দিচ্ছি, দেখেন আগানগর ইউনিভার্সিটি, এই আন্দাজে দিয়ে দিচ্ছি। আপনারা যেখানে পড়াশোনা করছেন সেটা দিবেন, এখানে অ্যাড্রেস দিয়ে দিবেন, ওই একই রকম আন্দাজে 54, 55 আগানগর দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের প্রতিষ্ঠান, অর্থাৎ যে স্কুল কিংবা কলেজ, ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন সেইটার নাম দিবেন। আমি সিটি মানিকগঞ্জ দিয়ে দিচ্ছি। স্টেট অর প্রভিন্স ডাজ নট অ্যাপ্লাই। আপনারা মনে রাখবেন, স্টেট অর প্রভিন্সে অলওয়েজ ডাজ নট অ্যাপ্লাই, এটার ক্ষেত্রে কোনো ব্যর্থ নাই।
পোস্টাল কোড আর জিপ কোড সেম থিং। আপনাদের যে পোস্টাল কোড সেটা দিবেন। কোর্স অফ স্টাডি আমি ধরে নিচ্ছি সে ব্যাচেলর করছে এখানে, তাই আমি ব্যাচেলর দিয়ে দিচ্ছি। আপনারা যদি মাস্টার্স করেন মাস্টার্স দিয়ে শুরু করবেন, তারপরে ব্যাচেলর, তারপরে এইচএসসি, তারপরে এসএসসি। ওকে, আমরা ডেট অফ অ্যাটেন্ডেন্ট ফরম অর্থাৎ কত তারিখ থেকে, মানে কত সাল থেকে বা কত তারিখ থেকে কত সাল পর্যন্ত, কত তারিখ পর্যন্ত পড়াশোনা করছে এখানে এই প্রতিষ্ঠানে। তো এটা আমি 2023 দিই, ওই জানুয়ারির 1 তারিখ থেকে। একটা কাজ করি, এটা 23 না দিয়ে আমি এটা আরেকটা পিছিয়ে দিই, অর্থাৎ 2020 দিই আমি, আর 2016 দিয়ে দিই, কারণ বেটার, কারণ সে ব্যবসা শুরু করছে 2020-এ। তো আমি দিয়ে দিই যে ব্যাচেলার শেষ করার পরেই সে পড়াশোনা শেষ করার পরে সে ব্যবসা শুরু করছে। ওকে, আপনি এখানে দেখেন আপনি কিভাবে, আপনি ধরেন এখানে মাস্টার্সের দিলেন, তারপরে আপনি অ্যাড অ্যানাদার দিয়ে আবার পরেরটা দিবেন, অ্যাড অ্যানাদার দিয়ে আর এক পরে। আমি রিমুভ করে দিচ্ছি, কারণ আমি বারবার আমি যদি এরকম তিন চারটা যে অর্থাৎ ব্যাচেলর, এইচএসসি, এসএসসি এগুলো দিতে গেলে আপনার ভিডিও আরও লম্বা হয়ে যাবে, তাই আমি রিমুভ করে নেক্সট পেজে চলে যাচ্ছি। আপনাদের এই যে ইনফরমেশনগুলো দিবেন, অর্থাৎ আপনি যদি মাস্টার্স করে থাকেন, ব্যাচেলর করে থাকেন, এইচএসসিতে পড়াশোনা করে থাকেন, কোন বিভাগে পড়াশোনা করছেন, এইগুলো আপনারা দিবেন দয়া করে, কারণ দিলে আপনি বুঝলো যে আপনি একজন শিক্ষিত মানুষ। তো আপনারা এগুলো দিবেন বেসিক্যালি, কোনো কিছু হাইড করবেন না। দেখেন এখানে লেখা আছে ডু ইউ বিলং টু এ ক্লান অর ট্রাইব, আমি এটা নো দিয়ে দিচ্ছি, কারণ আমরা সাধারণত ক্লান অর ট্রাইব না, তো আমি নো দিয়ে দিচ্ছি। ল্যাঙ্গুয়েজ নেম, এখানে দেখেন প্রোভাইড এ লিস্ট অফ ল্যাঙ্গুয়েজ ইউ স্পিক। তো আমরা সাধারণত অ্যাজ ইউজুয়াল বাই বর্ন বাংলা বলতে পারি, পড়াশোনা যারা করে তারা ইংলিশ বলতে পারে, অনেকে হিন্দি বলতে পারে আমাদের দেশের। তো ধরে নিচ্ছি যে আকবর হোসেন বাংলা, ইংলিশ, হিন্দি তিনটেই পারে, কেমন, আমি তিনটেই দিয়ে দিলাম। হ্যাভ ইউ ট্রাভেল টু এনি আদার্স কান্ট্রি অর রিজনস উইদিন দ্য লাস্ট 5 years? দেখেন এখানে একটা কথা বলছে, উইদিন দ্য লাস্ট 5 years, অর্থাৎ 5 বছরের মধ্যে আপনি কোন কোন দেশ ঘুরছেন, ঠিক আছে? যদি ঘুরেন তাহলে ইয়েস দিবেন, ইয়েস দিয়ে আপনি এখানে লিস্ট দিতে পারবেন। তো আমি ধরে নিচ্ছি আকবর হোসেন ঘোরাফেরা করছে, কিছু দেশে গেছে সে। ওকে, তো দেখেন এখানে লেখা আছে কোন কোন দেশে আপনি গেছেন। তো আমি প্রথমে দিয়ে দিলাম ইন্ডিয়া। দেখেন, তো আমাদের দেশের মানুষ সাধারণত প্রথমে ইন্ডিয়া যায়, দ্বিতীয়ত থাইল্যান্ডে যায়, তো আমি থাইল্যান্ডও দিয়ে দিচ্ছি, থাইল্যান্ড দিয়ে দিলাম। তো আপনারা এরকম যদি 10টা 20টা 30টা কান্ট্রি ঘুরেন, এখানে অ্যাড আনাদার এইভাবে দিয়ে আপনারা দেশগুলোর নাম দিয়ে দিবেন এখানে। কিন্তু আমি বলে দিচ্ছি 5 বছরের মধ্যে, আপনি 5 বছরের বাইরে যে দেশ ঘুরতে গেছেন সেই তথ্য এখানে আপনাকে চাইনি, আপনি দিবেন না দয়া করে প্লিজ। তো হ্যাভ ইউ বিলং টু কন্ট্রিবিউটেড টু ওয়ার্ক ফর এনি প্রফেশনাল, সোশ্যাল অর চ্যারিটেবল অর্গানাইজেশন, অর্থাৎ আপনি কোনো ধরনের চ্যারিটেবল অর্গানাইজেশনের সাথে জড়িত কিনা, যদি থাকেন ইয়েস দিবেন, যদি না থাকেন নো দিবেন। ধরেন অনেকেই স্কুল কমিটিতে থাকে, মাদ্রাসা কমিটিতে থাকে, মসজিদ কমিটিতে থাকে, যদি থাকেন ইয়েস দিবেন। এটা আপনার সোশ্যাল ভ্যালু ক্রিয়েট করে বেসিক্যালি, এগুলো ভালো আপনার জন্য, যে আপনি সোশ্যালি রেসপন্সিবল কিংবা আপনাকে মানে সম্মান করে। তো যদি থাকে আপনাদের এরকম কোনো এঙ্গেজমেন্ট কোনো প্রতিষ্ঠানের সাথে দিয়ে দিবেন। দেখেন এখানে বলছে ডু ইউ হ্যাভ এনি স্পেশালাইজড skills or training such as firearms, explosives, nuclear, biological or chemical experience? আমি না দিয়ে দিচ্ছি, না দিয়ে দেয় ভালো, কারণ আপনি সাধারণত আমাদের নর্মাল মানুষ এই ধরনের স্কিল থাকে না। ওকে, আমরা না দিয়ে আগে যাচ্ছি। হ্যাভ ইউ এভার সার্ভ ইন দ্য মিলিটারি? না, এখানে আকবর হোসেন কোনোদিন মিলিটারিতে ছিল না। হ্যাভ ইউ এভার সার্ভ ইন been a member of or been involved with a parliamentary unit, vigilant unit? এটা বেসিক্যালি নো হবে। ওকে, নো দিয়ে আমি আগায় যাচ্ছি। এখানে দেখেন এই সেকশনটাকে বলা হচ্ছে সিকিউরিটি অ্যান্ড ব্যাকগ্রাউন্ড। ওকে, এখানে কি বলছে, ডু ইউ হ্যাভ এ কমিউনিকেবল ডিজিজ অফ পাবলিক হেলথ সিগনিফিকেন্স, লাইক এখানে গনেরিয়া, এই সে অনেকগুলো অসুখের নাম বলছে, আপনার এই অসুখগুলো আছে কিনা। তা আমি নো দিয়ে দিচ্ছি। আকবর হোসেন এই ধরনের কোনো অসুস্থতা নাই, এগুলো বেসিক্যালি সবগুলো নো হবে। ডু ইউ হ্যাভ এনি মেন্টাল আর ফিজিক্যাল ডিসঅর্ডার? নো দিয়ে দিলাম। আর ইউ আর হ্যাভ, সেগুলো ম্যাক্সিমাম নো দিবে। আপনার
তারপর আপনারা পড়ে দিন, যদি আপনাদের কোনো ডিজিজ থাকে আপনারা ইয়েস দিবেন। আর আকবর হোসেন এই ধরনের কোনো ডিজিজ, এই ধরনের কোনো সমস্যা নাই আপাতত, তো আমি এগুলো ম্যাক্সিমামই নো দিয়ে দিচ্ছি। এখানে লেখছে ডু ইউ সিক টু এঙ্গেজ ইন স্পানিয়স সাবোটেজ এক্সপোর্ট কন্ট্রোল ভায়োলেশন, না এগুলো কোনো কিছু আসলে আকবর হোসেনের ক্ষেত্রে ঘটেনি, তো আমরা এগুলো সব নো দিয়ে দিচ্ছি। আর এখানে বিভিন্ন ধরনের কোশ্চেন, আপনি নারী পাচারের সাথে জড়িত কিনা, হিউম্যান ট্রাফিকিংয়ের সাথে জড়িত কিনা, এই ধরনের কোশ্চেন করা আছে। ড্রাগ নেন কিনা, আপনি কোনো ফ্রডের সাথে জড়িত কিনা, এইগুলো বলা আছে এখানে। আপনি কোথা থেকে ডিপোর্ট হয়েছেন কিনা, এই যে লাস্ট অপশনটা আছে হ্যাভ ইউ এভার বিন রিমুভড অর ডিপোর্ট ফ্রম এনি আদার কান্ট্রি, নো, এটা নো দিয়ে দেবো, কারণ কোথাও থেকে আকবর হোসেনকে ডিপোর্ট করা হয়নি। তো আমরা নেক্সট পেজে চলে যাচ্ছি। দেখেন এখানে বলা আছে হ্যাভ ইউ এভার উইথহেল্ড কাস্টোডি অফ ইউএস সিটিজেন চাইল্ড ইউএস, এগুলো বেসিক্যালি সবই নো হবে, কারণ এগুলো ক্রাইমের কথা বলেছে, আপনি এই ধরনের ক্রাইমের সাথে জড়িত কিনা। তা আকবর হোসেন জড়িত না, আকবর হোসেন নো দিয়ে দিচ্ছে সব কিছু। এখানে দেখেন কি বলছে যে স্টার্টিং November 1, 2016 আই গ্লাসেস উইল নো লঙ্গার বি অ্যালাউড ইন নিউ ভিসা ফটোস, অর্থাৎ আপনি গ্লাস ইউজ করে ছবি তুলতে পারবেন না, সেই ছবি অ্যালাউড হবে না। তো আপনারা যারা গ্লাস ইউজ করেন, আপনারা ছবি তোলার সময় গ্লাস খুলে তারপরে আপনারা ছবি তুলবেন। ওকে, আপনার মনে আছে আমরা যে একটা ফটো সেভ করে রাখছিলাম, আমরা সেই ফটোটা এখন দিয়ে দেবো, দেখি এই ফটোটা আমাদেরকে অ্যাকসেপ্ট করে কিনা। আমরা অলমোস্ট শেষের দিকে চলে আসছি। হ্যাঁ, এই ফটোটা নিয়েছে, দেখেন এখানে একটা গ্রিন টিক মার্ক দিয়েছে যে ফটো পাস করছে। ওকে, আমরা নেক্সটে চলে যাচ্ছি। ওকে, ফটো কনফার্ম করতে বলতেছে। এখানে একটা অপশন আছে দেখেন সেভ, ব্যাক কমপ্লিট অ্যান্ড রিভিউ। ওকে, আমরা সেভ দিয়ে নিচ্ছি। মনে আছে আমরা প্রথমে যে সেভ দিয়েছিলাম, আমরা এখন আবার সেভ দিয়ে রাখলাম যেন ডাটাগুলো সেভ হয়ে থাকে। ওকে, নেক্সট আমরা রিভিউতে যাচ্ছি। আমরা একটু চেক করবো যে আমরা যে ডাটাগুলো দিয়েছি, যে তথ্য দিয়েছি, সেই তথ্য ঠিক আছে কিনা। তো এখন আপনাদের সব ডাটা রিভিউ করাবে, যে আপনি যা যা দিয়েছেন এই ডাটা আপনি চেক করবেন। চেক করে যদি দেখেন যে কোনোটা ভুল হয়েছে, আপনি এডিট করবেন। দেখেন ওইখানে লেখা আছে ইউএস এডিট ইউএস পয়েন্ট অফ কন্ট্যাক্ট ইনফরমেশন, এরকম প্রত্যেকটা সেকশন আপনি চাইলে এখন এডিট করতে পারবেন, কিন্তু সাবমিট করার পরে আপনি আর এডিট করতে পারবেন না। বেসিক্যালি আপনাকে নতুন করে DS-160 ফর্ম ফিল আউট করতে হবে, এবং সেক্ষেত্রে আপনার কনফার্মেশন নাম্বার চেঞ্জ হয়ে যাবে। যাই হোক, আমরা রিভিউ করলাম, দেখলাম সব ঠিকঠাক আছে মোটামুটি। নেক্সটে চলে যাচ্ছি। আর একটা বিষয় হলো আপনারা, ওকে আমরা পরে এটা আলোচনা করব। আমরা নেক্সটে যাচ্ছি। দেখেন এই পেজটা দেখেন, এটা লাস্ট পেজ বলা হয় সাইন অ্যান্ড সাবমিট, অর্থাৎ এখানে নেক্সট পেজে আপনি সাইন অ্যান্ড সাবমিটের অপশন পাবেন। দেখেন এখানে কি বলা হয়েছে, প্রিপেয়ার অফ অ্যাপ্লিকেশন, ডিড এনিওয়ান অ্যাসিস্ট ইউ ইন ফাইলিং আউট দিস অ্যাপ্লিকেশন। এটা আমি নো দিব, কারণ আকবর হোসেন নিজে এই ফর্মটা ফিল আউট করছে। এখন দেখেন এটা আসলে বেসিক্যালি কনসুলার অফিসার কিংবা ভিসা অফিসার চায় আপনি নিজে এই ফর্মটা ফিল আউট করবেন বুঝে শুনে, এটা কারো সাহায্য ছাড়াই, এবং কোনো ধরনের বাটপার চিটারের পাল্লায় পড়ে, অর্থাৎ এই যে ধরেন এজেন্সিগুলোর পাল্লায় পড়ে আপনি কোনো ভুল তথ্য দিবেন না, তারা চাই এরকম। এখন কিন্তু আমরা কি করি, আমরা ভাবি যে আরে ওদের কাছে না গেলে বোধহয় ভিসা হবে না, আমরা এজেন্সির কাছ পিছনে দূরে 5-7 হাজার টাকা খামাখা খরচ করি, কোনো দরকার নাই যার, এবং আপনার ভিসাও হয় না আলটিমেটলি। তো আপনি যেটা বুঝেন
কিংবা যদি একটু কম বুঝেন, আপনি ইনফরমেশন গ্যাদার করেন, মানুষের কোশ্চেন করেন, এরকম অনেক ব্লগ পাবেন আপনি, যেখানে আপনি চাইলে করতে পারবেন, এই ইনফরমেশন নিতে পারবেন। আচ্ছা ঠিক আছে, দেখেন এখন আমরা ওই যে দিলাম যে আমাদের কেউ সাহায্য করেনি আমাকে। তারপর এখানে সিগনেচার আছে, দেখেন আই সার্টিফাই আন্ডার পেনাল্টি অফ পেজুরি আন্ডার দ্য লস অফ দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা দ্যাট দ্য ফরগোয়িং ইজ ট্রু অ্যান্ড কারেন্ট, অর্থাৎ আপনি যে ইনফরমেশনগুলো দিয়েছেন সেগুলো সত্য এবং সঠিক। ইন্টারিয়র পাসপোর্ট, যে আপনি যে পাসপোর্টের নাম্বারটা দিয়েছিলেন সেই পাসপোর্ট নাম্বার আবার দিতে হবে। ইন্টার দ্য কোড অ্যাজ শোজ, এখানে যে কোডটা দেওয়া আছে সেই কোডটা এখানে দিতে হবে। অ্যান্ড সাইন অ্যান্ড সাবমিটে ক্লিক করলে দেখেন এখানে লেখা আছে সাইন অ্যান্ড সাবমিট অ্যাপ্লিকেশন, এইখানে ক্লিক করলেই আপনার এই DS-160 ফর্মটা সাবমিট হয়ে যাবে। তো সাবমিট হয়ে যাওয়ার পরে এখানে একটা কনফার্মেশন পেজ আসবে। কনফার্মেশন পেজটা আমি লাস্টে অ্যাড করে দেবো, এই ভিডিওর শেষে অ্যাড করে দেবো। আপনারা দেখবেন যে কেমন একটা কনফার্মেশন পেজ এখানে আসে সাবমিট করার পরে। ওকে, তারপরে আপনাদের যেটা করতে হবে, এটা একটা পোর্টালে গিয়ে আপনাদের একটা অ্যাকাউন্ট খুলতে হবে। দেখেন এই পোর্টালটার নাম ustraveldocs.com। তো এই ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে একটা প্রোফাইল ক্রিয়েট করতে হবে। প্রোফাইল ক্রিয়েট করার পরে ওই যে আপনি DS-160 সাবমিট করলেন, আপনাকে যে কনফার্মেশন নাম্বারটা দেওয়া হয়েছে সেই কনফার্মেশন নাম্বারটা আপনাকে ওইখানে ইনপুট দিতে হবে এবং টাকা জমা দিয়ে আপনাকে শিডিউল নিতে হবে। এটা খুবই সিম্পল। এই দেখেন আপনি এখানে লেখা আছে হাউ টু অ্যাপ্লাই, দেখেন এখানে লেখা আছে স্টেপ 1, স্টেপ 2, এইভাবে স্টেপ দেওয়া আছে 6টা স্টেপ। তো নো ইয়োর ভিসা টাইপ, মানে আপনি কোন টাইপের ভিসার জন্য আবেদন করছেন এটা তো আপনি জানেন, B2 ভিসার জন্য আবেদন করছেন কিংবা B1 ভিসার জন্য আবেদন করছেন। তারপরে বলা হচ্ছে কমপ্লিট অ্যাপ্লিকেশন, আমরা অলরেডি DS-160 সাবমিট করে দিয়েছি, শুধু বাকি হলো আপনার এখানে একটা অ্যাপ্লিকেশন তো না, এখানে একটা অ্যাকাউন্ট খুলে জাস্ট আপনার টাকাটা জমা দেওয়া এবং ইন্টারভিউ ডেট নেওয়া। তারপর দেখেন এখানে লেখা আছে পে ইউর ভিসা, অর্থাৎ আপনার ভিসা ফিটা পে করতে হবে। অ্যাকাউন্ট বললাম যে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে ভিসা ফিটা পে করতে হবে। এটা খুবই ইজি, আপনি নিজেই করতে পারবেন। DS-160 ফর্ম ফিল আউট করলে এটা কোনো ব্যাপারই না, আসলে এটা বাচ্চারাও পারবে, আমি বিশেষ করি। তারপরে দেখেন এই যে এখানে আমি দেখিয়ে দিই আপনাদের একটু, এখানে ঢুকবেন আপনি, ভিসা লগ ইন, দেখেন এখানে লেখা আছে অ্যাপ্লাই ফর US ভিসা, সাইন আপ নাওতে যাবেন। সাইন আপ নাওতে গেলে আপনি এখানে একটা ইউজার নেম অর্থাৎ আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন। তারপর এখানে একটা পাসওয়ার্ড সেট করবেন, 2বার দিবেন পাসওয়ার্ডটা। তারপর এখানে ভেরিফাই করতে বলবো, আপনি ইমেল অ্যাড্রেসে একটা ভেরিফাই কোড যাবে, ভেরিফিকেশন এখানে কোড বসে এখানে যে সেন্ড ভেরিফিকেশন কোডে চাপ দিতে হবে। চাপ দিলে পরে এটা ভেরিফিকেশন হয়ে যাবে। তারপর আপনার নাম, দেখেন এখানে একটা 3টা সিকিউরিটি কোয়েশ্চেন আছে। আগে মনে আছে আপনাদের একটা সিকিউরিটি কোয়েশ্চেন ছিল, এখানে 3টা সিকিউরিটি কোয়েশ্চেন আছে। 3টা সিকিউরিটি কোয়েশ্চেনের উত্তর আপনার মন মতো আপনি দিবেন, কিন্তু মনে রাখবেন যে আপনি কি উত্তর দিয়েছেন এটা মনে রাখার চেষ্টা করবেন। যদি মনে করেন যে আপনি ভুলে যাবেন তাহলে আপনি সেভ করে রাখতে পারেন। তারপরে দেখেন যে এখানে ক্রিয়েট দিলে আপনার প্রোফাইলটা ক্রিয়েট হয়ে যাবে বেসিক্যালি। তো প্রোফাইল ক্রিয়েট হয়ে যাওয়ার পরে বাকিগুলো আপনারা এমনিই পারবেন, ওইখানে আসলে তেমন কিছু করার নেই আপনার। তারপরও যদি চান আমি এইটুকু আপনাদেরকে দেখিয়ে দেব, কোনো সমস্যা নেই। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।